হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব কিরচফস ল এর প্রথম পার্ট, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্ট। এই কিরচফ বা কারশফের সূত্র বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বানান পাবে, ওটা কোনো ফ্যাক্ট নয়। তো আগে আমরা পড়েছিলাম কি, এর আগের ক্লাসটা ছিল ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এর 5.8.1 পার্ট। সেখানে একটা কথা বলা হয়েছিল নষ্ট ভোল্ট, সেটা একটু আলোচনা করি, তারপর এটা শুরু করব। তো নষ্ট ভোল্ট বলতে কি, লস্ট ভোল্ট। এটা কার উপর নির্ভর করে? সাধারণত কি বলেছিলাম যে এই কোষের যে তড়িৎচালক বল আছে ই আর আর, এই অভ্যন্তরীণ রোধের জন্য কখন হবে? যখন বর্তনীটা কমপ্লিট থাকবে। তাহলে অভ্যন্তরীণ রোধের জন্য যে পরিমাণ বিভব নষ্ট হয় তাকে বলা হয় কি, নষ্ট ভোল্ট। সেটা মানটা কত? আই ইন্টু আর। আইটা কি? এই বর্তনীর মূল প্রবাহ, আর আর বলতে কি, অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ কি, যে এইটাকে আমি আরটাকে স্মল আরটাকে ভেবে আঁকলাম। অর্থাৎ কি, এখানে যখন কারেন্ট যাচ্ছে আই, তখন এখানে কি যেটা ভোল্টেজ নষ্ট হবে, সেটা কত হচ্ছে? আই আর। এটাকে বলবো কি, নষ্ট ভোল্ট। এটা কার উপর নির্ভরশীল? তা নষ্ট ভোল্ট কার উপর নির্ভরশীল? সাধারণত কি, অভ্যন্তরীণ রোধের উপর নির্ভরশীল। এবার অভ্যন্তরীণ রোধ যার উপর নির্ভরশীল, তার উপর এটাও নষ্ট ভোল্টও নির্ভরশীল হবে। তাহলে অভ্যন্তরীণ রোধ কার কার উপর নির্ভরশীল হবে? অভ্যন্তরীণ রোধ কার কার উপর নির্ভরশীল? অভ্যন্তরীণ রোধ কার কার উপর নির্ভরশীল? রোধের নির্ভরশীলতা। এক নম্বর, যে কোনো কোষ যদি ধরা হয় তাহলে কি হয়? ধরুন কোনো এখানে লিকুইড আছে, সেই লিকুইডে কি থাকে? একটা ক্যাথোড আর একটা অ্যানোডকে লাগানো থাকে, তাই তো? একটাকে পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে প্রথমত কি, তড়িৎ দাঁত দুটির মধ্যবর্তী দূরত্ব কি হয়? এখানে আয়নগুলোকে তো মুভ করতে হয়, তাহলে আয়নটাকে যত বেশি মুভ করতে হবে, যত দূরত্ব বেশি যেতে হবে, তার রোধ তত বেশি হবে, বাধাটা তত বেশি পাবে। তাহলে কি হবে? তড়িৎ দাঁত দুটির মধ্যবর্তী দূরত্ব, তড়িৎ দ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, দূরত্বকে আমি ডি ধরলাম, দূরত্বের উপর নির্ভরশীল। মানে এখানে বলতে পারি কি, ডি যত ইনক্রিজ করবে আর তত কি হবে? ইনক্রিজ করবে। ডি ডিক্রিজ করলে আরও ডিক্রিজ করবে। আর বলতে কি, অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে আর। 2 নম্বর পয়েন্ট কি, এখানে যে তরলটা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ইউজ করা হয়, তরলটা তার প্রকৃতির উপরও নির্ভরশীল। ঠিক আছে? আরেকটা কার উপর নির্ভরশীল? এখানে যে অংশটা নিমজ্জিত আছে, ধরো এতটা তরল আছে, তাহলে এই নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। ক্ষেত্রফল যত বেশি হবে তত রোধ কম হবে। তাহলে তড়িৎ দ্বারের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল এ নির্ভরশীল। এ যত ইনক্রিজ করবে আর তত ডিক্রিজ করবে। এ ইনক্রিজ করলে আর ডিক্রিজ করবে। আর কি বললাম? যে এই তরলের প্রকৃতি, তড়িৎ বিশ্লেষ্য তরলের বা পদার্থের প্রকৃতি, এটার পরিবাহিতা যত বেশি হবে তত কি হবে? রোধটা কম হবে। 3 নম্বর বলতে পারি কি, তড়িৎ বিশ্লেষ্য তরলের প্রকৃতি, পরিবাহিতা যত বেশি হবে যত
বেশি হবে অভ্যন্তরীণ রোধ তত কম হবে। আর একটা ফ্যাক্টর আছে কি, উষ্ণতা, সেটা লিখলাম না, উষ্ণতার উপরও নির্ভরশীল, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উষ্ণতার উপরও নির্ভর করে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা যেটা দেখেছিলাম, এটা এখন থাক, যে এ একটা কোষ আছে, এর হচ্ছে ই তড়িৎচালক বল, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটা এ আর এটা বি। তাহলে কি লিখেছিলাম, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, এটা লিখেছিলাম। ভি বলতে কি, কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য, এটা কি তড়িৎচালক বল। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, যে এখানে ই গ্রেটার দেন, এখান থেকে পাচ্ছি কি ই গ্রেটার দেন হচ্ছে ভি, তড়িৎচালক বল হচ্ছে কি বিভব থেকে সর্বদা বেশি। তাহলে এমন কোনো কন্ডিশন আসতে পারে কি, যেখানে কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য তড়িৎচালক বলের থেকে বেশি হবে। মানে আমি ট্যাঙ্ক থেকে জল নিচ্ছি, যখন যে জলটা আমি পাচ্ছি রুমে, সেটা কি বলেছিলাম ছিদ্র থাকার জন্য কম পাচ্ছি, তো সবসময় কী হবে ধারণ ক্ষমতা থেকে কম পাচ্ছি। তাহলে এমন কোনো কেস হতে পারে কি, যেখানে হচ্ছে কি যে ধারকের যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি হবে, মানে কি ভিটা মান বেশি হবে, এর মান কম হবে। তাহলে কোন ক্ষেত্রে, এখানে কোশ্চেনটা লিখছি, কোন ক্ষেত্রে কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য ভি ই এম এফ এর থেকে বেশি হবে। অ্যান্সার কি হবে, যখন আহিত করা হয়, যখন কোনো কোষকে আহিত করা হয়, যখন আহিত করা হচ্ছে, যখন ট্যাঙ্কটা ভর্তি করা হচ্ছে জলের ট্যাঙ্কটা, তখন কি হবে, জল তো কম থাকে, তাই নাকি? তখন হচ্ছে কি আহিত করার সময় তার বিভবটা কমে যায়, আর তাকে আহিত করতে হয় কেমন, ঠিক সমমানের বিভব মানে ভোল্টযুক্ত কোষ দ্বারা আহিত করতে হয়। তখন সেক্ষেত্রে কি হয়, আহিত করার সময় এর দুই প্রান্তে বিভব পার্থক্যটা বেশি হয়ে যায়। তখন ইকুয়েশনটা কেমন হবে, তখন হবে কত, ভি ইকুয়াল টু ই প্লাস আই আর, মনে থাকবে এটা, এটা মনে রাখবে। তখন ই প্লাস আই আর, তাহলে ভিটা বেশি এখানে, এখানে হচ্ছে কত, ভি গ্রেটার দেন ই, ঠিক আছে, ভি গ্রেটার দেন ই। আমি এখানে একটা সার্কিট ড্র করছি এটার কনসেপ্টে, এটাকে মুছে দিচ্ছি, এখানে এটা ড্র করে নিচ্ছি সার্কিটটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ই ওয়ান আর ওয়ান, এটা হচ্ছে ই টু, এটা আর টু, ঠিক আছে। এখানে বলা আছে ই ওয়ান ই টু গ্রেটার দেন ই ওয়ান। যখন আমরা আহিত করা হয়, ব্যাটারিকে চার্জ দেওয়া হয়, কি হয়, পজিটিভের সাথে পজিটিভ লাগাতে হয়, মানে কারেন্টটা ঢুকে পজিটিভ দিকে, তাহলে এটা একটা চার্জিং কন্ডিশনের মতো হয়ে গেল। কারেন্টটা যাবে কোন দিকে, দেখো এ কারেন্ট পাঠানোর চেষ্টা করছে এই দিকে, আর এ পাঠানোর চেষ্টা করবে এই দিকে। কারেন্ট সবসময় কি হয়, পজিটিভ থেকে বের হয়, তাহলে এর কারেন্ট হচ্ছে এই দিকে, এর কারেন্ট হচ্ছে এই দিকে। কিন্তু যেহেতু ই টু গ্রেটার দেন ই ওয়ান, তাই এর প্রাধান্য বেশি হয়ে গেল, এর ক্ষমতা বেশি, আলটিমেট কারেন্টটা কী হবে, এই ডাইরেকশনে হবে, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে, এটা পয়েন্ট যদি এ ধরি, এটা পয়েন্ট যদি বি ধরি, তাহলে এটা যদি সি ধরি, তাহলে ভি এ বি সমান কত, আর ভি এ সি সমান কত, সরি বি সিটা কত হবে। দেখো যখন কারেন্টটা কী হচ্ছে এর মধ্য দিয়ে যাচ্ছে, মানে এটা কি চার্জিং কন্ডিশন, তাহলে কত হবে দেখো তো, ভি এ বি ইকুয়াল টু কত লিখবো, এখানে যা হচ্ছে বিভব থাকবে এর ইএমএফ এর থেকে বেশি, কত হবে এটা, ই ওয়ান প্লাস
আই আর ওয়ান, এটা যদি আর হয়, এটা যদি আর ওয়ান, ঠিক আছে। এর মধ্যে কারেন্ট হচ্ছে কত, আই। আর ভি বিসি কত হবে, ভি বিসি কত হবে, ই টু মাইনাস আই আর। তাহলে একই সার্কিটে দু রকম ইকুয়েশন হয়ে যাচ্ছে, এটা চার্জিং কন্ডিশন হয়ে যাচ্ছে আর এটা ডিসচার্জিং কন্ডিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে কি, এটা চার্জিং কন্ডিশন, চার্জিং কন্ডিশন, আর হচ্ছে ডিসচার্জিং কন্ডিশন। ডিসচার্জিং কন্ডিশন, ঠিক আছে, মনে থাকবে। কোনো কোষের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, মানে কোনো কোষের ভেতর দিয়ে যদি কারেন্ট যায়, মানে এই পজিটিভ দিয়ে ভেতর দিয়ে কারেন্ট ঢুকছে, সেক্ষেত্রে যার মধ্যে দিয়ে প্রবাহ হবে তার বিভবটা বেশি হবে। তাহলে এর হচ্ছে কি বিভবটা বেশি, মানে কোষের দুই প্রান্তে বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে বেশি। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, তড়িৎচালক বলের থেকে কম হচ্ছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে বলে। এটা মনে রাখবে, নাও নোট করে নাও, নোট করা হয়েছে। এরপর দেখো আমরা কিরচফস লয়ে ঢুকে যাই। তাহলে প্রথমে হচ্ছে কিরচফস লটা গুরুত্বপূর্ণ কেন, আমরা যে ওহমের সূত্রটা পড়েছিলাম সেটা হচ্ছে কি বিভিন্ন বর্তনীর সিম্পলেস্ট থাকে, খুবই সাধারণ সিম্পল থাকে। তাহলে সেক্ষেত্রে কি হয়, ওহমের সূত্র প্রয়োগ করে আমরা আই আই ভি আর এগুলোকে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। কিন্তু যখনই বর্তনী জটিল হয়ে যাবে তখন সেটা আর কি আমরা ওহমের সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবো না। তাই জটিল বর্তনীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করাটা একটু মুশকিল হয়। তার জন্য কি করা হয়, আমাদের কিরচফস ল, কিরচফস লকে ইউজ করা হয়। আর তারাও যদি বেশি জটিল হয়ে যায় তখন আরও নেটওয়ার্ক থিওরাম আছে, যেমন হচ্ছে কি থেভেনিন থিওরাম। নেটওয়ার্ক থিওরাম বলে কি থিওরাম, এটা হচ্ছে কি থেভেনিন থিওরাম, থিওরাম, নর্টন থিওরাম, সুপারপজিশন থিওরাম, এগুলো সব ইউজ করা হয় আরও জটিল সার্কিটের ক্ষেত্রে। হয়তো দুটো একটা এক্সাম্পল পরে দেখাবো, মানে টাইম পেলে, আশা করছি টাইম পাবো সেকেন্ড টার্মে, কারণ অনেক টাইম আছে। তাহলে বোঝা গেল, ওহমের সূত্র হচ্ছে সিম্পল সার্কিটের জন্য ইউজ করা হয়, কিরচফস ল হচ্ছে তার থেকে জটিল সার্কিটের জন্য ইউজ করা হয়, আর তার থেকে জটিল যদি হয় তখন আমরা থেভেনিন থিওরাম, যেটা আমাদের অনার্সে পড়ানো হয়, থেভেনিন থিওরাম বা নর্টন থিওরাম, সুপারপজিশন থিওরাম, এগুলোকে ইউজ করা হয়। তো তা প্রথমে আমরা জেনে নেবো কি কয়েকটা টার্ম। একটা হচ্ছে যেমন ধরে নাও এলিমেন্ট, কারেন্ট এলিমেন্ট, কারেন্ট এলিমেন্ট বা কারেন্ট বলা ভুল, সার্কিট এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট। কারেন্ট এলিমেন্ট লিখে ফেলেছিলাম। কারেন্ট এলিমেন্ট কি বলতো, মনে আছে নিশ্চয়ই, জানি না পড়েছি কিনা, আই ইন্টু ডি এল, বায়োসাভার্ট সূত্র যেটা পড়েছিলে, এটাকে বলা হয় কি কারেন্ট এলিমেন্ট। সিঙ্গলি আইটা ভেক্টর কোয়ান্টিটি নয়, কারণ কি এর মান আছে অভিমুখ আছে, কিন্তু আই ভেক্টর কোয়ান্টিটি নয়, কারণ হচ্ছে কি এটা কি মানে না, ভেক্টরের যোগের সূত্রগুলি মানে না। আর ডেল এলটা হচ্ছে কি একটা দৈর্ঘ্য, একটা ক্ষুদ্র অংশ, তারের ক্ষুদ্র অংশ, এর ডাইরেকশনটা নির্ভর করে কার ওপরে, এটার মধ্যে কারেন্ট কোন দিকে যাচ্ছে তার ওপরে। যদি কারেন্ট না যায় তাহলে আমি এর ডাইরেকশনটা বলতে পারবো না এদিকে না এদিকে, যদি কারেন্টের ডাইরেকশন না দিই। কারেন্টের ডাইরেকশন যেদিকে থাকে সেদিকে হয়। সেই জন্য এই দুটো টার্মকে মিলে বলা হয় কি আই ডেল এলকে বলা হয় কারেন্ট এলিমেন্ট। আর এখানে আমার আছে কি সার্কিট এলিমেন্ট। এখানে সার্কিট এলিমেন্ট বলতে কি রোধক, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, এগুলোকে বলা হয় কি, আরও আছে যেমন হচ্ছে কি ট্রানজিস্টর, ডায়োড, এগুলোকে বলবো কি আমরা কারেন্ট এলিমেন্ট। এরপর আসবে কি ব্রাঞ্চ, বলতে কি বুঝি আমরা ব্রাঞ্চ,
ব্রাঞ্চ শাখা। একটা গাছের একটা বীজ থেকে একটাই কুঁড়ি বেরিয়ে যাচ্ছে, একটা বীজ থেকে একটা এরকম করে ডাল বেরিয়ে গেল, তাহলে ব্রাঞ্চের কোনো কোশ্চেন নেই। আচ্ছা কি, তাহলে একটা রোধকে আমি কী করছি, কারেন্ট এলিমেন্টের সাথে একটা রোধকে আর একটা রোধের সাথে যুক্ত করলাম, তার সাথে আরও একটা রোধকে যুক্ত করলাম। তো যখনই এরকম যুক্ত করে দিলাম তখন কি হলো, এটা একটা ব্রাঞ্চ হয়ে গেল, এটা একটা ব্রাঞ্চ হয়ে গেল। তখন এগুলো হচ্ছে কি, ব্রাঞ্চ। ঠিক আছে, এবার এরকম ব্রাঞ্চ যখন অসংখ্য অনেকগুলো হয়ে যাবে, যদি এরকম হয়ে যায়, আর একটা থাকলো এখানে একটা ধারক থাকলো, ঠিক আছে, এখানে আরেকটা রোধ লাগালাম, তখন এই গোটাটা টার্মটা কী হয়ে যাবে, নেটওয়ার্ক হয়ে যাবে। তখন বলবো কি, নেটওয়ার্ক। 3 নাম্বার হচ্ছে কি, নেটওয়ার্ক। তাহলে গোটাটাকে বলবো কি, অনেকগুলো ব্রাঞ্চ সম্মিলিত বর্তনীকে বলবো কি আমরা নেটওয়ার্ক। ঠিক আছে, কারেন্ট এলিমেন্ট আবার বলছি, সার্কিট এলিমেন্ট, সেগুলোকে মিলে যখন 2-3টে শাখা তৈরি হবে, মানে শাখা তৈরি হলো, যুক্ত হলো, একটাকে অপরটাকে বলবো কি ব্রাঞ্চ, আর অনেকগুলো ব্রাঞ্চ মিলে যেটাকে বলবো কি আমরা নেটওয়ার্ক বলবো। আর এখানে যে বিন্দুগুলোতে মিলিত হচ্ছে, এই স্থির বিন্দুগুলো, এই বিন্দুগুলো, এদেরকে বলা হয় কি, জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্ট হলো। এরপর দেখা গেল যে অনেকগুলো ব্রাঞ্চ মিলে একটা বদ্ধ বর্তনী গঠন করছে। যখনই বদ্ধ বর্তনী গঠন করবে তখন লুপ বা মেসের কনসেপ্ট আসবে, লুপ বা মেস। সেটা কী জিনিস, এরপর দেখো লুপ। লুপ বলতে কোনটা, ধরুন এরকম একটা বর্তনী হয়েছে, তাহলে এটা কী হলো, একটা বদ্ধ বর্তনী গঠন হলো। ধরো নাও এরকম আছে, এটা হচ্ছে একটা বদ্ধ বর্তনী গঠন হয়েছে। বদ্ধ কি না, কোনো মুক্ত প্রান্ত আছে কি, এখানে যেমন মুক্ত প্রান্ত আছে, এখানে মুক্ত প্রান্ত আছে, এটার মুক্ত প্রান্ত আছে, তাহলে এটা হচ্ছে কি বদ্ধ। যখনই বদ্ধ হয়ে যাবে তখন একে বলবো কি লুপ, আর এটা হচ্ছে কি মেস। তো লুপ কোনটাকে বলবো, সমগ্রটাকে বলবো কি আমরা লুপ, এই সমগ্র পার্টটাকে একত্রিত বলবো কি আমরা, এটাকে লুপ। আর মেস কাকে বলবো, সব থেকে সিম্পলেস্ট, যেটা সব থেকে ছোটো বদ্ধ পথ, কোনটা সিম্পলেস্ট ধরবো, এটা একটা ধরতে পারো কি সিম্পলেস্ট, এটা। ঠিক আছে, এটাকে বলবো কি আমরা মেস। মেসের বাংলা হচ্ছে বুনানি। বুনানি মানে কি, সব থেকে ক্ষুদ্রতম যেটা আসবে সেটাই। তাহলে অনেকগুলো বর্তনী মিলে বা সার্কিট এলিমেন্ট মিলে যদি কোনো একটা বা অনেকগুলো ব্রাঞ্চ মিলে যদি একটা বদ্ধ বর্তনী বা বদ্ধ নেটওয়ার্ক গঠন করে, তাহলে সমগ্রটাকে বলবো কি আমরা লুপ। আর এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম যেটা হচ্ছে বদ্ধ বর্তনী, সবথেকে ক্ষুদ্রতম বদ্ধ বর্তনী বা সরলতম, ক্ষুদ্রতম বলা ভুল, সরলতম বদ্ধ বর্তনীকে বলবো আমরা মেস। সরলতম বদ্ধ বর্তনী বা নেটওয়ার্ককে বলবো কি আমরা মেস। ঠিক আছে, এই টার্মগুলো আপাতত পরিচিত হলে আমি এটার নোটটা এখানে দিয়ে দেবো ডিসপ্লেতে, একটু দেখে নেবে। এরপর আমরা ঢুকবো কি কিরচফের প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি আছে, ঠিক এই পয়েন্টকে নিয়ে, জাংশন পয়েন্টটাকে নিয়ে। কি বলা আছে জাংশন পয়েন্টে, দেখো আধান কোনো জায়গাতে জমা থাকে না, তখন পরিবাহী তারের মধ্যে আধান যায়, আধানটা জমা হয় না। তো যে পরিমাণ আধান আসছে সেই পরিমাণ আধান বেরিয়ে যাবে, যে পরিমাণ আধান আসে সেই পরিমাণ আধান বেরিয়ে যাবে, ঠিক টাকার মতো। হয়তো বলবে স্যার টাকাটা আমি জমা রাখছি, হ্যাঁ তুমি জমা রেখে যদি 5 কোটি টাকা জমা রাখলে ব্যাংকে, তুমি মরে যাওয়ার পর টাকাটা বেরিয়ে যাবে, তোমার ছেলের কাছে যাবে, তা তুমি নিয়ে যেতে পারবে না। তা তুমি যা ইনকাম করবে তোমাকে পৃথিবীতে খরচা করে যেতে হবে বা কাউকে দিয়ে চলে যেতে হবে, তোমার কাছে নিটটা জিরো থাকবে, সঞ্চিত হবে না, মানে একদম মরার পর নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে প্রথমটা কি বলেছে, এটা মুছে দিচ্ছি, নোট করা থাকলে নোট করো হালকা, আমি দিয়ে দিচ্ছি নোটটাকে যদিও। কিরচফস কারেন্ট ল, তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলি
প্রথম সূত্র। ধরে নাও এ একটা হচ্ছে কি অনেকগুলো বর্তনী, এ একটা কারেন্ট এলিমেন্ট রোধ আছে, এখানের মধ্যে কারেন্ট যাচ্ছে, এরকম করে দিলাম। এখানে হচ্ছে কত I1 কারেন্ট ঢুকলো, এখানে I2, এখানে কত হলো, এখানে কারেন্টটা হচ্ছে কি বেরিয়ে যাচ্ছে I3, এখানে হচ্ছে কত I5টা বেরিয়ে যাচ্ছে, এখানে I4 ঢুকছে। তাহলে I1 I3 I4 I5 এগুলো এগুলো হচ্ছে কি এই বিন্দুতে মোট কারেন্ট। তো সবগুলো মিলে কি হবে, যে কোনো একটা তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলি, মানে এই বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলি কী হবে, 0 হবে। এদের বীজগাণিতিক যোগফল, তাহলে বীজগাণিতিক যোগফল যদি নিতে যাই, তাহলে I1টাকে যদি আমি ধরি পজিটিভ, I2টাও হবে কি পজিটিভ, I3টা কি হবে নেগেটিভ। কেন নেগেটিভ হবে, কারণ এগুলো হচ্ছে কি ঢুকছে কারেন্টটা, তাহলে কারেন্টটা ঢোকাটাকে যদি পজিটিভ ধরি, তাহলে এটা কী হবে, বেরিয়ে ওটা কী হবে নেগেটিভ হবে, হবে কি না। তুমি টাকা ইনকাম করাটাকে পজিটিভ ধরলে খরচাটা কী হবে নেগেটিভ। I4 হচ্ছে কি পজিটিভ, আর I5 হচ্ছে নেগেটিভ। তাই এদের যোগ কত হবে, কি বলেছে সূত্র অনুযায়ী, যে I1 প্লাস I2 প্লাস মাইনাস I3 প্লাস I4 বা প্লাস মাইনাস I5 ইকুয়াল টু 0। অর্থাৎ কি বলতে পারি, সামেশন অফ I ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এখান থেকে লেখা যায়, এগুলো মুছে দিচ্ছি, I1 প্লাস I2 মাইনাস I3 প্লাস I4 মাইনাস I5 ইকুয়াল টু 0। তাহলে বীজগাণিতিক যোগফল মানে হচ্ছে কি এর অভিমুখটাকে কনসিডার করবো, একটা যদি আসাটা পজিটিভ হলে যাওয়াটা নেগেটিভ হবে। ঠিক আছে, এরপরে এক কাজ করো, এদিকে উভয় পক্ষে টি দ্বারা গুণ করে দাও, টি দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষে টি দ্বারা গুণ, উভয় পক্ষে টি দ্বারা গুণ, তাহলে কী হচ্ছে দেখো তো, I1 ইন্টু টি প্লাস I2 ইন্টু টি মাইনাস I3 ইন্টু টি প্লাস I4 ইন্টু টি মাইনাস I5 ইন্টু টি ইকুয়াল টু 0। আমরা জানি কত দেখো তো, I সমান কত হয় কিউ বাই টি, অর্থাৎ কত হবে কিউ সমান কত I ইন্টু টি, তাহলে এটা কত হচ্ছে আধান, লিখতে পারি কত Q1 প্লাস Q2 প্লাস মাইনাস Q3 প্লাস Q4 মাইনাস Q5 ইকুয়াল টু 0। অর্থাৎ কী লিখছি, সামেশন অফ কিউ ইকুয়াল টু 0। তাহলে কোনো বর্তনী, কোনো একটা বর্তনীর সংযোগ বিন্দুতে আধান জমা হয় না, অর্থাৎ কি এটা আধানের সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। তাহলে এটা কী নির্দেশ করে, এটা কী নির্দেশ করে, আধানের সংরক্ষণ নীতিকে নির্দেশ করে। এটি আধানের সংরক্ষণ নীতিকে নির্দেশ করে। আর এটা যেহেতু কারেন্ট সম্পর্কিত, তাহলে বলা হয় কি কিরচফস সার্কুইটাল ল, KCL মানে কারেন্ট, কিরচফস কারেন্ট ল, ঠিক আছে, KCL সি ফর কারেন্ট ল মনে থাকবে। তাহলে এটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত, আধানের সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, তাহলে অর্থাৎ বলতে পারি কি এটা, যে বর্তনীর কোনো বিন্দুতে, তাহলে এখানে আমি লিখে রাখবো কি, যে সামেশন অফ I ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি, যে বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে, বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে
জাংশন পয়েন্ট আধান জমা থাকে না, অর্থাৎ যে পরিমাণ আধান আসে সেই পরিমাণ নির্গত হয়। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র, প্রথমে স্টেটমেন্টটা লিখবে, এটা 1 নাম্বার পয়েন্টে লিখবে স্টেটমেন্টটা, তারপর এখান মধ্যে লিখলে, তারপর এটা লিখবে, এটা 2 নাম্বার, তারপরে এটা পয়েন্টটা 3 নাম্বারে লিখবে। ঠিক আছে, তাতে নোট করো, এটা বোঝা গেল জিনিসটা। প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, নোট করে নাও। ওটা বোর্ডটা মুছে দেব। এরপর দেখো সেকেন্ড ল, এর স্টেটমেন্টটা লিখে নিয়েছি। প্রথমে টেনে মুখস্থ করে নাও কি আছে। ধরো এটা একটা কোনো বদ্ধ বর্তনী, ঠিক আছে, তাহলে বদ্ধ বর্তনীর এটা কোনটা কী হচ্ছে, এটা লুপ। আর মেশ কোনটা, শুধু একদিকে ওপর পার্টটা মেশ বা নিচের পার্টটা একটা মেশ, দুটো মেশ, তাই তো, এর 2 মেশ আর 1 লুপ আছে, এটা দুটো মেশ মিলে হয়ে যায় কি একটা লুপ। তাহলে হয় এই লুপ বা এই লুপে, যে কোনো একটা লুপে যদি তুমি কিরচফস ল প্রয়োগ করো, তাহলে কি বলছে, এই লুপের দেখো এখানে কারেন্ট হচ্ছে রোধ হচ্ছে আর, একটা রোধ R2, একটা R3। তাহলে প্রথম মেশে কি আছে, R1, R2 আর R3 তিনটে রোধ আছে। এই সূত্রে কি বলছে, এর মধ্যে প্রবাহ হচ্ছে I1, এটা হচ্ছে I3, এটা হচ্ছে I2। এই সূত্রে কি বলছে, দুবার বলা হলো এই সূত্রে কি বলছে, তাই তো। বেশ, কি বলছে বা বলি, I1 ইন্টু R1, তাহলে রোধ এবং হচ্ছে কি তার মধ্যে প্রবাহের গুণফল, এর রোধ ইন্টু প্রবাহের গুণফল, এর রোধ ইন্টু প্রবাহের গুণফল। তাহলে এই রোধ ইন্টু প্রবাহের গুণফলের সমষ্টিটা কী হবে, এই লুপে কটা ইএমএফ আছে, এই একটা ই আছে, এই একটা ই আছে, তাহলে এই দুটোর, এটা ধরুন E1, এটা হচ্ছে E2, তাহলে এদের সমষ্টির সাথে সমান হবে। এবং সমষ্টিটা কেমন হবে, বীজগাণিতিক সমষ্টির সাথে সমান হবে, মনে থাকবে। তাহলে কী হলো, প্রত্যেকটা রোধ এবং তার মধ্যে সংশ্লিষ্ট, তোমাদের বই লেখা আছে সংশ্লিষ্ট প্রবাহ মাত্রা, মানে রোধের মধ্যে যে প্রবাহ যাচ্ছে সেই প্রবাহ মাত্রার গুণফল এই মেশ বা লুপের মোট তড়িৎচালক বলের সাথে সমান, তাহলে কী লেখা আছে, তড়িৎবর্তনী অন্তর্গত যে কোনো বদ্ধ বর্তনী, সেটা লুপ হতে পারে বা মেশ হতে পারে, আমি মাঝেরটা বাদ দিয়ে এরকম নিতে পারি, বিভিন্ন অংশের রোধ এবং ওই অংশগুলির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের মাত্রা গুণফলের বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান হবে। এটা ম্যাথমেটিক্যাল ফর্ম কেমন লিখবো, সামেশন অফ আই আর আই দ্যাটস ইকুয়াল টু সামেশন অফ EI। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম, সবসময় ম্যাথমেটিক্যাল ফর্ম লিখবো। তাহলে আমি এর সূত্র অনুযায়ী এখানে কীভাবে অ্যাপ্লাই করব, সেটা এখানে কিভাবে আমি কিরচফস লটা অ্যাপ্লাই করব। তো এখানে রুলস আছে একটা, হচ্ছে কি, এটা বদ্ধ বর্তনী, তাহলে বদ্ধ বর্তনী আমাকে ঘুরতে হবে। তাহলে আমার ঘোরাটা হবে কি, হয় ক্লকওয়াইজ হবে, নয় অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যখন বিচার করব, হয় ক্লকওয়াইজ রোটেশন নেব কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন নেব। আমার সাথে কারেন্টের মুখোমুখি সংঘর্ষ হলে আমার ঘোরার সাথে আমি নেগেটিভ সাইন বসাবো, আর আমার সাথে যদি একই অভিমুখে হয় তাহলে পজিটিভ সাইন বসাবো। কেমন দেখো, প্রথমে দেখে নাও। ধরে নাও আমি এই লুপে রোটেশন করছি ঠিক এরকমভাবে, ঠিক আছে, রোটেশন করছি, কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে প্রথমে কী করবো, আমি কারেন্ট আর রোধে গুণফল করে নেবো। তাহলে এই লুপে কে কী আছে দেখো তো, যদি আমি মেশটাকে আলাদাভাবে এঁকে নিই, তাহলে এরকম আসছে মেশটা, এখানে একটা রোধ আছে, এটা খুব ভালো করে দেখবে।
নয় সারা জীবন ভুগবে এইগুলোতে। ঠিক আছে, এটা E1, এটা হচ্ছে E2, এটা R1, এটা হচ্ছে R2, এটা R3, এটা কত আছে I1, এটা এদিকে যাচ্ছে I2, এটা হচ্ছে I3। এবার কারেন্ট যদি ঠিক না করতে পারো স্যার, এখানে তো আপনি কারেন্ট বলে দিয়েছেন, যখন কারেন্ট বলে দেবে না তখন কি করব, তার জন্য নিয়ম আছে, পরে দেখাবো। আমি রোটেশন করছি কেমন, এরকম রোটেশন করছি। কত নাম দাও এটা, ABC, তাহলে ABCA, এই লুপে বামে সে KVL, এটাকে বলা হয় কি কিরচফস ভোল্টেজ ল, এটাকে বলা হয় কি KVL ভোল্টেজ ল বলা হয়, KVL প্রয়োগ করে পায়। তাহলে দেখো তো প্রথমে হচ্ছে কত, আমি এদিকে রোটেশন করছি, তাহলে আমার রোটেশন আর এখানে কারেন্ট ডাইরেকশন গেছে বিপরীত দিকে, তাহলে আমি এটা রোটেশন করছি এই দিক থেকে ঘুরে এরকম রোটেশন করছি প্রত্যেকটা রোধের কাছে গিয়ে, এটা আমার রোটেশন, আমার ঘূর্ণন। তুমি উল্টো নিতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমি যখন ঘুরছি এদিকে, দেখো তো এদিকে যাওয়ার সময় আমি যাচ্ছি এইদিকে, কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে কত করব, -I2R2। ঠিক আছে, আবার দেখো যখন এখানে আসছি, এখানে কি আছে I3 আছে, তাহলে আমি আসছি কোন দিকে, এই দিকে যাচ্ছিলাম, কারেন্ট হচ্ছে কোন দিকে, একই দিকে, তাহলে কত হলো +I3R3। আবার আমি যাচ্ছি কোন দিকে, এদিকে যাচ্ছি, গিয়ে দেখো এখানে যাচ্ছি এইদিকে যখন ঘুরছি, কারণ আমি ঘুরছি এরকম, তো তাহলে আমার এরকম ঘূর্ণন হয়ে এইদিকে ডাইরেকশন হবে। তাহলে কত হচ্ছে এটা, আমি যেদিকে যাচ্ছি এখানে I1 কারেন্টটা তার বিপরীত দিকে, আইটা হচ্ছে বিপরীত দিকে, আইটা হচ্ছে এই দিকে, তাহলে কি হবে -I1R1। বোঝা গেল? তাহলে আমি ঘুরছি কোন দিকে, এরকম ঘুরছি, তাহলে এরকম ঘোরার সাথে হচ্ছে কারেন্টটা এখানে হচ্ছে কত, নেগেটিভ ডাইরেকশন, মানে আমার সাথে সংঘর্ষ হচ্ছে, আমার ডাইরেকশন এইদিকে আর কারেন্টের ডাইরেকশন হচ্ছে কোন দিকে, বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে হওয়ার জন্য কী হবে, এই কারেন্টের ডাইরেকশন বিপরীত দিকে হওয়ার জন্য এটা -I2R2 হলো। যখন এইদিকে আসছিলাম আমার ঘূর্ণনের অভিমুখ হচ্ছে এইদিকে, কারেন্টের অভিমুখ হচ্ছে এইদিকে, একই দিকে, তাই কত করেছি +I3R3। আর এখানে কি করেছি, এখানে যখন মানে এইদিকে ঘুরছি, তো আমি ক্লকওয়াইজ ঘুরছি, ঘুরেই যাও না কেন, এখন অসুবিধা নাই, তখন এইদিকে ডাইরেকশন যাচ্ছে আমার ডাইরেকশন, আর এটা হচ্ছে কি কারেন্টের ডাইরেকশন হচ্ছে I1টা এদিকে, তা আবার নেগেটিভ হলো। এরপর কোষগুলো কেমন নেব, আমার ঘূর্ণনের দিকে কোষের প্রথম যে প্রান্তটা পড়বে এভাবেই মনে রাখবে, তার সেই চিহ্ন বসাবো। তাহলে আমি যখন ঘুরছি এদিকে, দেখো E1 কোষের প্রথমে কি পড়েছে, পজিটিভ পড়েছে আমার, তাহলে আমি যদি ঘুরি এদিকে, তাহলে প্রথমে এদিকে ঘুরছি, তাহলে প্রথমে কি পড়ছে পজিটিভ, তাহলে পজিটিভ E1। তারপর দেখো যখন এইদিকে ঘুরছে এখানে কী পড়ছে, প্রথমে কি নেগেটিভ প্রান্ত পড়ছে, নেগেটিভ E2 = 0, এভাবে করবে। এরপর ওইদিকে নিয়ে যাও, কত হবে I1R1 প্লাস -I2R2 প্লাস I3R3 = E2 - E1। এটা যদি মাইনাস দিয়ে গুণ করো কী হবে, মাইনাস দিয়ে গুণ করলে I1R1 -I2R2 প্লাস -I3R3 সমান কত হবে E1 - E2, মাইনাস দিয়ে গুণ। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ এলো, হয়েছে। ঠিক সিমিলারলি আমি দ্বিতীয়তে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কী হবে, দেখো এখানে দেখো এই কারেন্ট আছে এদিকে, এটাও আছে এদিকে, দেখতে পাচ্ছ কারেন্টগুলো, এটা আছে এদিকে, আমি কেমন ঘূর্ণন করব, এরকমভাবে ঘুরবো, কেমন ঘুরছি এরকম। তাহলে এখানে দেখো তো ঘোরার সময় এখানে কী হচ্ছে, আমি যাচ্ছি কোন দিকে, এই অভিমুখে,
কারেন্ট আসছে কোন দিকে? এই দিকে। কারেন্ট হচ্ছে এই দিকে, আমি যাচ্ছি এই দিকে, পরস্পর বিপরীতমুখী। তাহলে R3 × I3, তাহলে কত হলো? আবার নাম দাও, A B C, এটাকে D দাও, তাহলে কত? A C D A, A C D A লুপে। এটা মেসে লিখলে হতো, এটা মেস করে দিয়ে দাও, মেস এ KVL প্রয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে কি বললাম? আমি যাচ্ছি এইদিকে, আমার অভিমুখটা হচ্ছে ঘূর্ণনটাকে ক্লকওয়াইজ, তাহলে আমি যাচ্ছি এইদিকে, কারেন্ট আসছে এদিকে, পরস্পর বিপরীতমুখী, তাহলে -I3 R3। তারপর ঘুরছে আমি এদিকে, আমি আবার এইদিকে ঘুরছি, কারেন্ট দেখা আছে বিপরীত দিকে, তাহলে আমি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতে গেলে আমি এরকম ঘুরছি, তো তাহলে কারেন্ট আছে কোন দিকে? বিপরীত দিকে, তাহলে I5, আর আমার ডাইরেকশন হচ্ছে কি? পরস্পর বিপরীতমুখী, তাহলে -I5 R5। তারপর আমি এইদিকে আসছি, আবার এখানেও দেখো কি হচ্ছে, কারেন্ট এইদিকে আর আমি যাচ্ছি এইদিকে, তাহলে আমার ঘূর্ণন হচ্ছে এইদিকে যাওয়া, কারেন্ট হচ্ছে এইদিকে, কারেন্ট এইদিকে, আমার এইদিকে, আবার এখানে হচ্ছে মাইনাস, তাহলে -I4 R4। এবার লুপে কত আছে? এটা, তাহলে আমি যাওয়ার সময় প্রথমে কি পড়ছে? প্রথমে পড়বে প্লাস, পরে পড়বে মাইনাস। প্রথমে প্লাস পড়বে আমার ঘূর্ণনের দিকে, আমি যেরকম ঘুরেই যাই সব সময়, তাহলে আমি কি করছি? প্রথমে প্লাসকে ক্রস করছি, তারপর মাইনাসকে ক্রস করব। প্রথমে প্লাসকে ক্রস করব, পরে মাইনাস ক্রস করব, কারণ কি? এটা এরকম আছে বা লুপটা আছে এরকম, তাহলে আমি যদি এরকম করে ঘুরিয়ে আবর্তন করি, তাহলে প্রথমে কী হচ্ছে? প্লাস, পরে মাইনাস, তাহলে প্লাস E2 = 0। এটাকে সাজিয়ে লিখলে কেমন হবে? মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে দেখো তো? I3 R3 প্লাস I5 R5 প্লাস I4 R4 = E2। তুমি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে দেখো, তা মাইনাস দিয়ে গুণ করে দেখো, একই সমীকরণ আসবে। ইনিশিয়ালি কী হবে? এগুলো প্লাসগুলো মাইনাসগুলো সব প্লাস আসবে, তুমি উল্টো দিকে ঘুরলে আমার যেখানে মাইনাস এসছে তোমার সেখানে প্লাস আসবে। ঠিক আছে, কিন্তু লাস্টে আলটিমেট ইকুয়েশনটা একই আসবে। তো যে কোনো একদিকে রোটেশন করবে, তুমি ক্লকওয়াইজ ঘুরতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারো। তোমার ঘূর্ণায়নের সময় যদি তোমার দিকের সাথে কারেন্টের দিক পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে নেগেটিভ সাইন বসাবো। তোমার দিকের সাথে কারেন্টের দিক হলে পজিটিভ সাইন বসাবো। আর তোমার ঘূর্ণায়নের সময় তুমি আগে দেখবে কাকে ক্রস করছো আগে, মানে প্লাসে এন্ট্রি করছো না মাইনাসে এন্ট্রি করছো, এন্ট্রি নিচ্ছ কোন জায়গাতে? প্লাসে হলে এদিকে প্লাস, মাইনাসে হলে মাইনাস। সমানের এই দিকে লেখার জন্যে, ডান দিকে লেখার জন্য অন্যরকম। এটা মনে থাকবে বলে আমি এই দিকে লিখে বললাম, ঠিক আছে? আর যদি ওই দিকে লিখতে যাও হবে, ওটা বলবো না, না বললে ভালো, গুলিয়ে যাবে। তাহলে আমি কী করবো? এই দিকে 0 করে দেবো, সবসময় এদিকে 0, ডান দিকে একদম ডান দিকে 0 রাখবো, সমানে ডান দিকে। আর এই দিকের নিয়মগুলো হচ্ছে সব একই রকম। কারেন্টের সাথে সংঘর্ষ হলে মাইনাস, একই দিকে হলে প্লাস। আর যাকে প্রথম মানে ইলেকট্রিক মানে কোষের পজিটিভ প্রান্তকে প্রথম ক্রস করলে প্লাস, আর নেগেটিভ প্রান্তে ক্রস করলে মাইনাস। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা কেভিএল সূত্র প্রয়োগ করেছি। আর একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি, এটা নোট করে নাও, নোট করে নাও ভালো করে। নোট করা হয়েছে। এরপর দেখো, এখানে আমি কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল কেসিএল দুটোই অ্যাপ্লাই করছি। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সমাধানটা তোমাদের উদাহরণে। এই অঙ্কটাই করিয়েছিলাম, এটাকে কেসিএল কেভিএল প্রয়োগ করেও করা যায়। সমাধানটা তোমরা করবে। তাহলে আমি প্রথম দুটো লুপ নিচ্ছি। কোন লুপটা? তো প্রথমে আমি জাংশন লুপ লাগিয়ে দেবো এখানে, কেসিএল। ফার্স্ট হচ্ছে কত লাগাচ্ছি? কেসিএল, কিরচফস কারেন্ট ল। তাহলে বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে দেখো তো বি বিন্দুতে কী হচ্ছে? এখানে I1 কারেন্ট আসছে, আর এখানে আসছে কত? I2, আর এখানে বেরোচ্ছে কত? I1। তাহলে এখানে লিখতে পারি তো I2 প্লাস I1 মাইনাস I = 0। I1 ঢুকছে, I2 ঢুকছে, I বেরোচ্ছে। তাহলে এখানে লিখতে পারা যাবে কি? এটা I = I1 প্লাস I2, 1 নম্বর সমীকরণ। এবার হচ্ছে আমি কেভিএল প্রয়োগ করব সেকেন্ড। তাহলে কেভিএল প্রয়োগ করবো কি?
সিম্পলেস্ট লুপে প্রয়োগ করছি মেসে। তাহলে মেস কোনটা নিচ্ছি প্রথমে এটাকে নিচ্ছি এ বি ই এফ এ, এরকম করে দেবো, প্রথমে এ লাস্টেও এ। তাহলে এটা একটা লুপ বা মেসকে নোট করবে। তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, রোটেশনটা আমি কোন দিকে করবো গো, আমি এটাকেও সবসময় আমি ক্লকওয়াইজই নেব, সবসময় আমি ক্লকওয়াইজ নেবো, আমার সুবিধা। তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারো, তোমার ব্যাপার। তাহলে দেখো এখানে হয়তো I1 কারেন্টটা যাচ্ছে কোন দিকে, এখানে এদিকে যাচ্ছে, আর আমার ঘূর্ণয়নটা কোন দিকে, এদিকে। এটা হচ্ছে কি আমি মানে মুস্তাক আহমেদ, আর এটা হচ্ছে কারেন্ট I, একই দিকে। তাহলে কত হচ্ছে দেখো তো, 100 ওহম ইন্টু কত কারেন্টের মানটা I1। এখানে কি হচ্ছে, আমি যাচ্ছি কোন দিকে, এদিকে ঘুরছি, এটা হচ্ছে কি এখানেও হচ্ছে কি মুস্তাক আহমেদ, আর এদিকে হচ্ছে কত কারেন্ট I। তাহলে এদিকে হচ্ছে একই অভিমুখী, প্লাস 200 ইন্টু I। এখানে আর কোনো রোধ আছে, রোধ নাই, আর কোনো রোধ নেই। কে বেঁচে আছে, শুধু খালি ই বেঁচে আছে। এটাকে কী নেবো, এটা ছিল 10 ভোল্ট মনে হচ্ছে, 10 ভোল্ট, আর এটা মনে হচ্ছে 30 ভোল্ট, একটু দেখে নিই। হ্যাঁ 10 ভোল্ট আর 30 ভোল্ট, ঠিক আছে। 10 ভোল্ট আর 30 ভোল্ট যদি হয় তাহলে কী হবে, এটা আমি যখন রোটেশন করছি, আমি কি এইদিকে রোটেশন করছি, তো তার আগে কোনটা পড়ছে, প্লাস না মাইনাস আগে, আমার রোটেশন তো এরকম হবে, তার আগে মাইনাসকে ক্রস করছি, তারপরে প্লাস, তাহলে -10 ভোল্ট, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা কেমন লিখব, 100 I1 প্লাস 200 I ইকুয়াল টু 10। ভাগ করে নেবে, সিম্পলিফাই করবে, তোমার দেখার দরকার এটা, আমি আর ভাবছি না এটাকে নিয়ে। এই একটা সমাধান হলো, সরি 2 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন। এরপর দেখো এই লুপটা প্রয়োগ করছি, কোন লুপ, এটা বি সি ডি ই বি তে KVL অ্যাপ্লাই করে পাই, কত পাচ্ছি। এখানে রোটেশন কেমন নেবো, সে একই রোটেশন, এটা রোটেশনটা এইদিকেই নিলাম। তাহলে এখানে রোধ কোনটা হচ্ছে 150 ওহম, তাহলে আমি যাচ্ছি কোন দিকে, আমার মুভমেন্ট হচ্ছে কোন দিকে, এই দিকে, মুস্তাক আহমেদ। আর এটা হচ্ছে কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, তাহলে কী হবে, বিপরীত হয়ে গেল। তাহলে -I2 ইন্টু 150, বোঝা গেল, কারেন্টটা বিপরীত দিকে আর আমি এইদিকে যাচ্ছি, তাহলে -150 হলো। এরপর দেখো আবার এখানে দেখো, আমি যাচ্ছি কোন দিকে, মুস্তাক আহমেদ এদিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে কোন দিকে, এদিকে, বিপরীত দিকে পরস্পর, তাহলে কত হবে, এখানেও -200 I, ঠিক আছে। আর কোনো রোধ আছে এই লুপে, এই মেসে কোনো আর রোধ নাই। এরপর আছে এখানে আমি ক্রস করছি কোন দিকে, এইদিকে যাচ্ছি, তো তাহলে প্রথমে পজিটিভ পরে নেগেটিভ, তাহলে +30, কত হলো I2 150, আমি এটাকে সিম্পলিফাই করে লিখে নিচ্ছি একবারে, তাহলে 150 I2 প্লাস 200 I ইকুয়াল টু 0 ইকুয়াল টু 30, ঠিক আছে। এটা 2 নাম্বার সমীকরণ, 3 নাম্বার। তাহলে 2 আর 3 সমাধান করে আয়ের মানটা পেয়ে যাবে। আমি জাস্ট শুধু খালি অ্যাপ্লাইটা দেখালাম কীভাবে অ্যাপ্লাই করবো, KVL বা KCL, ঠিক আছে। এটা ভালো করে জেনে রাখবে, নেক্সট দিনে আমি অন্য অঙ্ক করাবো, তুমি উদাহরণে দেবে, 2টো অঙ্ক আছে, এটা ওটা, জাস্ট কীভাবে সূত্রটা অ্যাপ্লাই করছে শুধু এটা দেখবে, কারণ এইচএসে বা কোনো পরীক্ষাতে এটা অ্যাপ্লাই করবো না অতটা, তুমি অন্যভাবে করার চেষ্টা করবো, MCQগুলো বা অন্য অঙ্কগুলো কম্পিটিটিভ পরীক্ষাতে এটা অ্যাপ্লাই করতে গেলে পরীক্ষার টাইম পেরিয়ে যাবে, তোমার সমাধান হবে না, ঠিক আছে। নোট করে নাও, ভালো থেকো, আজকে এখানে পর্যন্ত থাক।